হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC11 পেপারটি আছে আধুনিক ইউরোপের ইতিহাস, যে পেপারটির পরীক্ষা আজকে 30শে জানুয়ারি 2024 সম্পন্ন হলো। এই পরীক্ষায় যে প্রশ্নটি তোমাদের এসেছিল সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রশ্নের যে শর্ট প্রশ্নগুলির উত্তর কী হবে সেটিও এই ভিডিও ক্লাসে আলোচনা করব। তো একবার দেখে নাও তোমাদের প্রশ্নটিতে তোমাদের কী প্রশ্ন এসছে। দেখো, হিস্ট্রি অনার্স 2023-এর প্রশ্ন, CC11, হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939, ফুল মার্কস 65। সেখানে 15 নম্বরের প্রশ্ন আছে, 1 নম্বরের প্রশ্ন 15টি। প্রথম যে প্রশ্ন এসছে একের কয় দাগে, দেখো, ডেনিস দিদেরও রচিত একটি গ্রন্থের নাম লেখো। এর উত্তর হবে বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া। ক্ষয়ের উত্তরটা প্রশ্নটা দেখো, খ আছে বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রচলিত একটি করের নাম লেখো। উত্তর হবে টেইলি বা সম্পত্তি কর, বা লিখতে পারো ক্যাপিটেশন বা আয়কর। এছাড়া আরও অনেকগুলি আছে, যেমন ভিটিংহ্যামে, গ্যাবেলা, এইডস, এসবগুলোও কিন্তু তোমরা লিখতে পারো। পরেরটা দেখো, নেকার কে ছিলেন। উত্তর হবে ফরাসি রাজা ষোড়শ লুই, এর অর্থমন্ত্রী ছিলেন নেকার। ঘয়ে আছে দেখো, ফ্রান্সের ইতিহাসে 14ই জুলাই 1789-এর তাৎপর্য কী। তা এই 1789 14ই জুলাই বাস্তিল দুর্গের পতন হয় এবং সেই পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়, সেটি এখানে লিখতে হবে। বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয় এই তারিখে। পরের প্রশ্ন দেখো, একজন জ্যাকোবিন নেতার নাম লেখো। উত্তর হবে বেবি উফ। বেবি উফ ছিলেন জ্যাকোবিন নেতা, আর দাতো আর রোবস্পিয়ার ছিলেন জিরোন্ডিন নেতা। পরে চয় দাগে এসে দেখো, 1801 সালে কাদের মধ্যে কনকর্ডাট স্বাক্ষরিত হয়। এটা একটা ধর্মমীমাংসা চুক্তি, ফ্রান্সের রাজা নেপোলিয়ানের সাথে পোপের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, নেপোলিয়ান ও পোপের মধ্যে। পরে প্রশ্নটা দেখো, ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এমন একজন ইংরেজ কবির নাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পরেরটা দেখো, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল। 1848 সালের 23শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে হয়, তাই এটি ফেব্রুয়ারি বিপ্লব। পরেরটা দেখো, 19 শতকে ইউরোপের কোন দেশকে বিশ্বের কারখানা বলা হতো। ইংল্যান্ডকে, কারণ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়, প্রচুর কারখানা তৈরি হয়, তাই ইংল্যান্ডকে এটা বলা হয়। পরেরটা দেখো, জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কোন নীতি গ্রহণ করেছিলেন। রক্ত এবং লৌহ নীতি গ্রহণ করেছিলেন, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, মানে যুদ্ধ নীতি গ্রহণ করেছিলেন তিনি, যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। পরেরটা দেখো, কুলটুর ক্যাম্প কি। বিসমার্কের উদ্যোগে জার্মানিতে রাষ্ট্র এবং চার্চের মধ্যে সংগঠিত যে দ্বন্দ্ব, তাকে বলে কুলটুর ক্যাম্প, বা তাকে আরেক নাম সভ্যতার সংগ্রাম। পরেরটা দেখো, বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়। 1878 সালে, এটা বিসমার্কের উদ্যোগে হয়েছিল সভাপতিত্বে। পরেরটা, কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ায় জার শাসনের অবসান হয়েছিল। 1917 সালের বলশেভিক বা রুশ বিপ্লব। দেখো, রুশ বিপ্লব 1905-এও হয়, কিন্তু তখন জারতন্ত্রের পতন হয়নি। জারতন্ত্রের পতন 1917 সালে গিয়ে হয়। মহামন্দার দ্বারা কোন দেশ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি মার্কিন যুক্তরাষ্ট্র হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড স্ট্রিট ট্রেড সেন্টারে প্রথম এই ধস নামে, তাই মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রথম ক্ষতিগ্রস্ত হয়। এরপরে কিন্তু জার্মানি দ্বিতীয়তে থাকবে, মানে জার্মানি দ্বিতীয় দেশ যেটা ক্ষতিগ্রস্ত হয়। দ্য অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, একটা বিখ্যাত গ্রন্থ কে লিখেছিলেন। অধ্যাপক A.J.P. টেলর। তো এই ছিল তোমাদের শর্ট প্রশ্নের উত্তর। তোমরা এই উত্তরগুলো পরীক্ষায় পার্টিসিপেট করেছো, উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো। এরপরে দেখো, 2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, মানে 5 নম্বরের টিকা। এখানে তোমাদের যে দুটো প্রশ্ন আছে দেখো, ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথ। টেনিস কোর্ট যে গ্রহণ করা হয় সংবিধান রচনার জন্য, সেটি এখানে লিখতে হবে। জেনারেল যে অ্যাসেম্বলি ছিল, স্টেট জেনারেল, তার পাশের যে টেনিস খেলার মাঠে এই শপথ নেওয়া হয়, সেটি টেনিস কোর্টের শপথ। মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র, এটি আমি সাজেশনে দিয়েছিলাম, দুটোই সাজেশনে ছিল। মানবাধিকার, নাগরিক অধিকার ঘোষণাপত্র আমি আমার সাজেশনের প্রথম প্রশ্ন দিয়েছিলাম এটা, এবং তারপরেই ছিল টেনিস কোর্টের শপথ, দুটোই কিন্তু এসছে। মানবাধিকার এবং নাগরিক অধিকার ঘোষণা যে সংবিধান সভা হয়, সেই সংবিধান সভার প্রথম কাজ ছিল মানবাধিকার এবং নাগরিক অধিকারের ঘোষণাপত্র। গয় দাগে এসছে সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তো সন্ত্রাসের শাসনের যে গুরুত্ব সেটা লিখলেও হবে, এটাও আমার সাজেশনে ছিল। তুমি কি মনে করো জাতীয়তাবাদ নেপোলিয়ানের পতনের জন্য দায়ী ছিল। তার মানেই কিন্তু এই প্রশ্নটার উত্তর লিখতে হবে সেই উপদ্বীপের যুদ্ধ, যে পর্তুগালের স্পেনের সাথে যে নেপোলিয়নের যুদ্ধ হয়, যেটাকে স্পেনীয় ক্ষত বলা হয়, সেই স্পেনীয় ক্ষতও কিন্তু এখানে অ্যান্সার লিখতে পারবে, বা উপদ্বীপের যুদ্ধটাও কিন্তু এখানে তোমরা লিখতে পারবে।
পরেরটা দেখো 1830-এর জুলাই বিপ্লবের প্রেক্ষাপট। জুলাই বিপ্লবের কারণটা এখানে জানতে চেয়েছে, এটাও সাজেশনে ছিল। চয়ে আছে প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে বলকান যুদ্ধ। বলকান দুটো যুদ্ধ হয়, প্রথম বলকান 1912 এবং দ্বিতীয় বলকান 1913, দুটো যুদ্ধই কিন্তু এখানে মেনশন করতে হবে। সাম্রাজ্যবাদের উত্থান সম্পর্কে হবসন এবং লেনিনের তত্ত্ব, যে নব্য সাম্রাজ্যবাদ বলে একটি বড় প্রশ্ন আমি সাজেশনে দিয়েছিলাম, সেই নব্য সাম্রাজ্যবাদের উত্থান সম্পর্কে হবসন এবং লেনিনের যে তত্ত্ব আছে, হবসনের যে ইম্পেরিয়ালিজমের স্টাডি আর লেনিনের ক্যাপিটালিজম এ হাইস্ট স্টেজ বলে এরকম একটা গ্রন্থ আছে, এই দুটো গ্রন্থ ধরে এদের ব্যাখ্যা লিখতে হবে হবসন লেনিনের। ইতালিতে ফ্যাসিবাদের উত্থান, মুসোলিনির উত্থান লিখতে হবে এখানে, ফ্যাসিবাদের কীভাবে ইতালিতে উত্থান হয়। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন এসছে, একটা প্রশ্ন কিন্তু এর বাইরে যায়নি, সাজেশনের বাইরে যায়নি, আমি যে সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম। 3 দাগে দেখো, মানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে 10 নম্বরের। প্রথমে অভিজাত বিপ্লবের প্রেক্ষাপট তাৎপর্য। এখানে দার্শনিকও দেয়নি, প্রথম যে প্রশ্ন দার্শনিকও দেয়নি, আবার সামাজিক অর্থনৈতিক কারণও দেয়নি ফরাসি বিপ্লবে। দিয়েছে অভিজাততান্ত্রিক বিপ্লব, এটি খুব ইম্পর্টেন্ট ছিল, সাজেশনে ছিল, এটাই দিয়েছে। সংবিধান সভা ইম্পর্টেন্ট ছিল, একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল, সেটাই দিয়েছে। ইতালির ঐক্য সাধনে গ্যারিবোল্ডি আর ক্যাভুর, দেখো এখানে মাসসেনির কিন্তু উল্লেখ নেই। মাসসেনির মানে প্রথম পার্ট যেটা ইয়ং ইতালি বা কার্বোনারি আন্দোলন, সে প্রসঙ্গে আসতে হবে না, তোমরা সরাসরি ক্যাভুরের প্রসঙ্গটা আগে লিখতে হবে, তারপরে গ্যারিবোল্ডি। এখানে প্রশ্নটা একটু উল্টে দিয়েছে, এটা একটা মিস্টেক, গ্যারিবোল্ডি পরে আসবে, ক্যাভুর আগে আসবে। তাই ক্যাভুর আর গ্যারিবোল্ডির এই অবদান এখানে আলোচনা করতে হবে ইতালির ঐক্য আন্দোলনে। এরপরে দেখো ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন, মানে ইউরোপ মহাদেশে যে শিল্পায়ন, বিশেষ করে রাশিয়া, জার্মানি এবং ফ্রান্স, এই 3টি দেশের শিল্পায়নকে এখানে আলোচনা করতে হবে ব্রিটেনের সাথে কম্পেয়ার করে। পরেটা ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টি করেছিল, তার মানে ভার্সাই সন্ধি যে 3টি শর্ত আছে, আঞ্চলিক, ভৌগোলিক এবং অর্থনৈতিক শর্ত, এবং তার যে বিরাট একটা সমালোচনা রয়েছে, সেই সমালোচনাগুলো এখানে কিন্তু লিখতে হবে। মানে ভার্সাই সন্ধিটা ডিরেক্ট লিখতে হবে, 3টি শর্ত এবং তার সমালোচনা। তারপরে দেখো চয়ে দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে, মানে 1919 থেকে 1939, এর মধ্যবর্তীকালে তোষণ নীতি, এদের সমালোচনামূলক মূল্যায়ন করো। ইংল্যান্ড ফ্রান্স যে তোষণ নীতি নিয়েছিল হিটলারের প্রতি, সেই তোষণ নীতিটার উপরে ডিটেলস এখানে লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্ন সাজেশনের কমন এবং খুব ভালো প্রশ্ন হয়েছে, খুব সুন্দর প্রশ্ন, প্রত্যেকেই কমন পেয়েছো তোমরা। তোমরা যে যার সাজেশন ফলো করো, কিন্তু তোমরা কমন পেয়েছো এবং ভালো প্রশ্ন হয়েছে, তোমাদের এখানে ভালো কিন্তু মার্কস উঠবে। তো এই ছিল তোমাদের আজকের প্রশ্নের সারসংক্ষেপ। এরপর তোমাদের যে CC12 পরীক্ষা, পেপারটির পরীক্ষা হবে, তারও প্রশ্ন উত্তর, শর্ট প্রশ্ন উত্তর এবং তার প্রশ্নের ডিটেলস ব্যাখ্যা আমি পরের ভিডিওতে দেবো।